সেই গুরুভারটা গুরুত্বের সাথেই থেমে থেমে পালন করছে কালো মেঘের আকাশ। বৃষ্টির প্রবল ধারায় শহরের আনাচে কানাচে করুণ বেহাল দশা এখন, পা ফেলতেও মানুষ দ্বিধাবোধ করছে আজ। বৃষ্টি তখনও থেমে যায়নি, কালো মেঘে পুনঞ্জীভূত হয়ে বারবার আকাশ ফেটে স্ফুলিঙ্গ দেখা দিচ্ছিল। মেহনুর ফ্রিজ থেকে দুটো কমলা বের করে সমান্তালে ছিলে যাচ্ছে, তার অন্যমনস্ক দৃষ্টি এখন জানালার বাইরে আকাশের দিকে স্থির। মান অভিমানের গোলকধাঁধায় আজ মেহনুর যথেষ্ট ক্লান্ত অনুভব করছে, এই ক্লান্তি সমস্ত দেহে বিষাদের মতো আঘাত করছে। আঘাতে নীরবে নীরবে ক্ষত হচ্ছে ভেতরের ছোট্ট মনটা। মেহনুর কমলার গা থেকে শেষ খোসাটা ছিলে নিতেই গায়ের সাথে ঘেঁষে দাঁড়ালো কেউ। অন্য কারোর উপস্থিতি টের পেতেই খানিকটা চমকে উঠে সদ্বিত ফিরে পাশে তাকালো মেহনুর, ডানে তাকিয়ে দেখলো মাহদি পাশে দাঁড়িয়ে আছে। বৃত্তের মতো গোল কমলাটা তার হাতের মুঠোয় ভাগ হয়ে আছে, সেখান থেকে কমলার প্রতিটি অংশ আলাদা করে কাচের পিরিচ সাজাচ্ছে মাহদি। এটুকুনি দেবরের কার্যকলাপ দেখে আশ্চর্য হতে গিয়ে আকস্মাৎ হেসে দিল মেহনুর। মাহদির পিঠে হালকা মতন চাপড় মারতে গিয়ে সেটা আর করল না, হাতটা মাহদির মাথায় রেখে পরমস্নেহে চুলের ফাঁকে ফাঁকে বুলিয়ে দিতে থাকলো। মাহদি এমন ভঙ্গিতে কাজ করতে লাগলো, যেন সে এসবে পুরনো দিনের দক্ষ কারিগর। মাহদির চুলের চামড়ায় আঙ্গুলের ডগা দিয়ে বুলিয়ে দিতেই প্রসন্ন হাসিতে বলল মেহনুর, তুমি এখানে কেন পুচকে দেবর? তোমার কি মোবাইলে খেলা নেই? আমাকে সাহায্য করতে হবে না। তোমার কিছু লাগলে বলো, আমি করে দেই। মাহদি বড়দের মতো গলাটা একটু খুব করে কেশে নিল, কথা বলার জন্য গলাটা পরিষ্কার করতেই মেহনুরের হাত থেকে অন্য কমলাটা নিতে নিতে বলল, আমি আমার বউকে সাহায্য করছি। বউকে টুকটাক কাজে হেল্প করাই যায়। তাছাড়া অনা মনার কাছ থেকে দূরে থাকো, পারলে তোমার প্রিসিয়াস আইটেমগুলো লুকিয়ে রাখো। ঘর থেকে কিছু উধাও হলে সেই জিনিস আর ফিরে পাবে না। মাহদির কথায় ভ্রু দুটো কুঁচকে কপালে অসংখ্য ভাঁজ পড়ল। বাড়ির নতুন অতিথি নিয়ে কেমন ইশারা দিল! অনামিকা কি চোর নাকি চোরাই স্বভাবের অন্য কেউ? মেহনুরের মুখটা আর চোখে দেখতে পেল মাহদি। সাথে সাথে চোখ বুজে নিজেকে অনেকগুলো লি দিল, পরিস্থিতিটা তাড়াতাড়ি স্বাভাবিক করার জন্য তাড়াহুড়ো করে অন্য প্রসঙ্গ টেনে বলল, কমলা সব সাজিয়ে দিয়েছি। তুমি কি এগুলোর জুস করবে? করলে তুমি সাবু খালাকে বলে দাও, খালা চমৎকার করে জুস বানিয়ে দিবে। মেহনুর মৃদু করে হেসে দিয়ে মাথাটা একটু নিচে ঝুঁকালো। মাহদির মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে তাকে চলে যেতে বলল। মাহদি আরো কিছুক্ষণ থাকতে চাইল, কিন্তু মেহনুরের কথা শুনে আর সেখানে থাকলো না। মেহনুর আধুনিক যুগের যন্ত্রপাতি ব্যবহার করতে জানে না, গ্রামের সহজাত জিনিস দিয়েই শরবত বানানো শিখেছে। বড় মার কাছ থেকে শরবত বানানোর যেসব কৌশল রপ্ত করেছিল, সেগুলো ফলাতে থাকলে রান্নাঘরের দরজার আড়াল থেকে সবকিছু দেখতে লাগলো মাহদি। চোখ দুটো সর্বক্ষণ মেহনুরের উপরেই আটকে আছে, বাড়িতে যে দুটো ইনির আগমন হয়েছে, তাদের আশাটা এই মুহূর্তে ঘোর অমঙ্গল। দরজার বাইরে থেকে উকি দিয়ে তাকিয়ে থাকলে হঠাৎ হাতে হেঁচকা টান খায় মাহদি, ভয়ের চোটে গলা ফাটিয়ে আম্মু বলে চিৎকার দিবে সেটারও সুযোগ আর রইল না। মুখের উপর কঠিনভাবে হাত চেপে ধরল কেউ, তার হাত দুটো পিছমোড়া করে শক্তভাবে ধরে আছে, চোখ খুলে ঠিকঠাক মতো অজ্ঞাত ব্যক্তিকে দেখবে সেটারও কোনো ব্যবস্থা নেই। বুকটা টিপটিপ করে কাঁপতেই সেকেন্ডের ভেতর ঘেমে উঠল মাহদি। হাত মুখ চোখ সাময়িকভাবে বন্ধ করে দিলেও নাকের ইন্দ্রিয় শক্তি তখনও সচলভাবে কাজ করছে। নাকে যে মিষ্টি পারফিউমের সুবাস পাচ্ছে সেটা ঠিকমতো আন্দাজ করতেই পুরো দেহ যেন শিরশির করে কেঁপে উঠল। তীব্র আতঙ্কে কিচ্ছু বলল না মাহদি, শুধু চুপ করে অপেক্ষা করতে লাগলো। মাহদিকে স্বল্প সময়ের ভেতর টেনে এনে রুমের দরজার সাথে ঠেসে ধরল, ছোট্ট মুখটার গালে বাঘের থাবার মতো শক্ত করে চেপে ধরলে ঠোঁট ধীরে ধীরে উঁচুতে উঠে গেল। মাহদির দিকে কড়া দৃষ্টি ছুড়ে হুংকার দিয়ে বলল, চোখ খোল। কণ্ঠের তীরতায় আরেকবার শিউরে উঠল মাহদি। পিটপিট করে চোখ খুলে তাকাতেই চোখভর্তি পানিগুলো টলমল করে উঠল ওর। মনে মনে যে ব্যক্তিকে নিয়ে ছক কষেছিল, সেটা পুরোপুরি খাপে খাপ মিলে গেছে। গালটা যেভাবে চেপে ধরেছে মাহদি গোঙানো সুরেও আওয়াজ করতে পারছিল না, সেই কড়া চাহনিটা ওর মুখের কাছে এসে আবারও নিচু সুরে বলল, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিলি?
কোনো মিথ্যা বলতে যাবি না। আমার চোখ ফাঁকি দিয়ে নজরদারি করবি সেটা ভুলে যা মাহদির বাচ্চা। তোর ভাই যে নেই, এইবার তোকে আর তোর বউকে কে রক্ষা করবে? নীতিরাও নেই, সৌভিকরাও বাড়ি ফিরেছে, তোর বোকামার্কা মা থাকার চেয়ে না থাকাও ভালো। সে আমার কোনো কিছুই করতে পারবে না। তুই সাবধানে থাকিস। তোর ভাই আমার সাথে যা করেছিল, সেটা যদি একটুখানি জায়গা মতো পৌঁছে দেই তাহলে ওই গেওর অবস্থা কেমন হবে সেটা ভালোমতো চিন্তা করে নিস। আমাকে রাগাতে যাস না। তোর ভাইকে বলিস অনামিকা এখানে শান্তিমতো থাকতে এসেছে। আমার সাথে যদি তামাশা করার চেষ্টা করে, ক্ষতিটা ওর কলিজার উপর টেনে খুবলে করব। টলমলানি অশ্রুগুলো এক এক করে গাল বেয়ে নামতে লাগলো। মাহদি কাট কাট ভঙ্গিতে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ থেকে যে অশ্রুগুলো পড়ছিল তাও অবিরামভাবে পড়ছে, তাতে কোনো প্রকার হেলদোল নেই। অনামিকা গালটা ছেড়ে দিতেই সোজা হয়ে দাঁড়ালো। ছেড়ে রাখা সিল্কি চুলগুলো উঁচু করে ঝুঁটি করল। মাহদি শুষ্ক রুক্ষ গলায় ঢোক গিলে কাপা কাপা সরে বলল, যা যাই। অনামিকা হাসিহীন মুখে দাম্ভিকতার ভঙ্গিতে মাথাটা হ্যাঁ করে নাড়ালো। ডান হাতের তর্জনী তুলে বেরিয়ে যাওয়ার ইশারা করল। মাহদি ভয়ে ভয়ে চোখ নত করে নখ ঘুরিয়ে দরজা খুলল। বাইরে পা দিতেই অনামিকার কণ্ঠটা ফের বেজে উঠল। তোর মা কে কিছু বলতে যাস না মাহদি। এবার কিন্তু টর্চার তোর উপর করব না, তোর বউ বউ করা মেহনুরের উপর চালাতে থাকবো। মুখটা একদম স্কোচট্যাপের মতো বন্ধ করে রাখবি, না হলে এটার পরিণাম মোটেও ভালো হবে না। দরজার নব ধরে থম মেরে দাঁড়িয়ে আছে মাহদি। রাগে শরীরের প্রতিটি কোষ যেন বিক্ষোভ করে উঠছে। আজ যদি তার ক্ষমতা থাকতো, তাহলে মাহতিমকে ডেকে এনে একেবারে ওর শিরায় শিরায় শিক্ষা ঢুকিয়ে ছাড়ত। মাহদি মাথাটা পিছু না ঘুরিয়ে ছোট্ট করে বলল, ঠিক আছে, বলবো না। নব ছেড়ে দরজার বাইরে পা বাড়ালো মাহদি, হাতের উল্টো পিঠে চোখ দুটো ভালো করে মুছল। নিজের রুমের দিকে যেতে যেতেই অনেক কিছু ভাবতে লাগলো। তার একটু আগের ভয়ার্ত মুখটা এখন যেন আকাশের মতো কঠোর হয়ে আছে। যে চোখে ভয় গ্রাস করেছিল সেটা আকস্মিকভাবে বদলে গেছে। বুকের ভেতর তরতাজা রক্তগুলো রাগে ক্ষোভে উত্থাল করছে এখন। কিছুতেই শান্ত হতে চাচ্ছে না ক্ষুব্ধ বিক্ষুব্ধ মন। সাদা পরিষ্কার ডিভানে বসে আছেন জাফর হাবিব। পায়ের উপর পা তুলে রেখেছে সে। ঠিক সামনের টেবিলে পেটমোটা ধরনের দামি একটা বোতল সাজানো আছে। তিনি বোতলটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেখতে লাগলেন। ইংরেজি অ্যালফাবেটে গভীর মনোযোগ ঢেলে দিয়ে হঠাৎ মনে মনে উচ্চারণ করে উঠলেন, বিদেশি মাল, উফ। ভদ্রলোকের মুখোমুখি সোফায় সাধারণ কায়দায় বসে আছে মাহতিম। জাফর হাবিবের তৃষ্ণার্ত মুখটা দেখতে পেয়ে ঠোঁটে তার বাঁকা হাসি দেখা দিল। টেবিলটার দিকে হাত বাড়িয়ে পেটমোটা বোতলটা হাতে নিল। প্রফেশনাল স্টাইলে ছিপি খুলতেই জাফর হাবিব চোখ ছোট করে বললেন, ইজ দিস ট্রু ইয়াং বয়? তুমি কি ওগুলো চেখে দেখো? সবই তো দেখছি অ্যাব্রড কান্ট্রির হাইক মাল। ঠোঁটের হাসিটা আর বাঁকাভাবে রইল না, এবার যেন চওড়া করে হেসে দিল। ছাদ করে শব্দ হতেই বোতল থেকে ফেনা মতো কিছু পানীয় মাহতৈমের হাত গড়িয়ে পড়তে থাকলো। এরপর কাচের গ্লাসের কাছে মুখ ঠেকিয়ে ঢকঢক করে সামান্য পানীয় ঢেলে নিল। আধা ভর্তি গ্লাসটার নিচে থাকা চিকন দনটা আঙ্গুলের ফাঁকে চেপে ধরল। এরপর তরল পানীয় দ্বারা পরিপূর্ণ গ্লাসটা এগিয়ে দিল। স্বাভাবিক ভঙ্গিতে প্রসন্ন হাসিতে বলল, আপনাদের জন্য কালেকশন রেখেছি স্যার, এসব আমার জন্য না। মাহতিমের হাত থেকে সেও একইভাবে আঙ্গুলের ফাঁকে নিল গ্লাসটা। ঠোঁটের কাছে গ্লাস ঠেকিয়ে ছোট্ট একটা চুমুক দিল। তৃপ্তিতে চোখমুখ বুজে এলো তার। মাহতিম এটা ভালো করেই জানে, তার থেকে ঊর্ধ্বতন পদের মানুষদের কিভাবে হ্যান্ডেল করা লাগে। মাহতিম একপেশে হাসি দিয়ে নিজেও পায়ের উপর পা তুলে নিল। সোফায় আইসি ভঙ্গিতে বসতেই বাকনুইটা সোফার হ্যান্ডেলে ঠেকিয়ে দিল। জাফর হাবিব তৃপ্তিজনক সুখ থেকে বিচ্যুত হয়ে আবার চোখ খুলে তাকালেন। মাহতিমকে চতুর চাহনিতে তাকিয়ে থাকতে দেখে হাসি দিয়ে বললেন, শুনলাম নতুন বিয়ে করেছো, কথাটা কি সত্যি না গুজব? তোমার বিয়ে নিয়ে যেই গুজব রটে মাই গড, বিশ্বাস করতে গিয়েও ভড়কে যাই। মাহতিম ওই ভঙ্গিতেই জবাব দিল, না, এবার সত্যি শুনেছেন, বিয়ে করেছি। জাফর হাবিব কেবল আরেক চুমুক দিতে যাচ্ছিলেন,
পথিমধ্যে এমন কথা শুনে বিস্ময় দৃষ্টিতে বললেন, কে সেই ভাগ্যবতী মেয়ে? আমি কি তাহলে ফাইনালি আনসারীর বিয়ের সংবাদ শুনলাম? আমি তো ভেবেছি চিরকুমার থাকার প্রতিজ্ঞা করে বসে আছো। মাহতিম, চিরকুমার শব্দটা শুনেই ফিক করে হেসে দিল। জাফর হাবিবের দিকে সদ্য খোলা বোতলটা আবার এগিয়ে দিতেই গ্লাস ভর্তি করে দিল। পুনরায় আগের মতো বসলে পরিষ্কার হাসিতে বলল মাহতিম, বিয়ে করেছি এটা সত্য। ভাগ্যবতী না বলে ভাগ্যবান বলুন মেজর। ভাগ্যটা বলতে গেলে আমার এমন সময়ে আমার লাইফে কেউ চলে আসবে এটা ধারণা করতে পারিনি। তবে এখন যেহেতু এসে গেছে, সেক্ষেত্রে আমার ভাগ্য বলা চলে। মেজর জাফর হাবিব হাসতে হাসতে হঠাৎ মলিন হয়ে গেলেন। হাতের গ্লাসটা ঠোঁটে না ঠেকিয়ে টেবিলে রেখে দিলেন। চোখ দুটো কিছুক্ষণ বন্ধ করে চুপ করে বসে রইলেন, জোরে একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ অবস্থায় বলতে লাগলেন, তোমার বাবার হাসি হাসি মুখটা দেখতে পাচ্ছি মাহতিম। আমার দিকে সে হাসছে। আমি যদি এখন ওর দিকে এগিয়ে যাই তাহলে ও আমাকে ঝাপটে ধরে নাচবে। কি অমায়িক হাসি! এত সুন্দর হাসিটা ওই শেষ সাক্ষাতে দেখেছিলাম। চোখের সামনে মৃত্যু দেখেও আমার দিকে হাসছিল। হাত নাড়িয়ে টাটা দিতেই চোখের পলকে মিলিয়ে গেল। বৈদ্যুতিক শক খাওয়ার মতো তৎক্ষণাৎ চোখ বন্ধ করল মাহতিম। নিঃশ্বাসটা আচানক আটকে গিয়ে কোথাও ছুরির মতো ঢুকে গেল। বন্ধ চোখজোড়া কুঁচকে নিতেই ঠোঁট খুলে নিঃশ্বাস ছাড়তে লাগলো। চোখের কুঁচকে রাখা ভাবটা ধীরে সুস্থে স্বাভাবিক হয়ে পরিষ্কার দৃষ্টিতে তাকালো। জাফর হাবিব চোখের উপর রুমাল চেপে ধরে আছেন। ভদ্রলোক যে সহকারী বন্ধুর তন্ত্র ন্যায় ব্যথা অনুভব করছেন, সেটা পরিদৃষ্ট। মাহতিম গলা খাকারি দিয়ে একটু কেশে নিল, ইঙ্গিতে জাফর হাবিব শান্ত হয়ে আবার প্রাণোচ্ছল হাসিতে স্বাভাবিক হয়ে উঠলেন। হাসিটুকু ধরে রেখে গ্লাস তুলে বললেন, নাম কি? কোথাকার মেয়ে? শহরের তো। মাহতিম সহজ ভঙ্গিতে বলে উঠল, ম্যাডামের নাম মেহনুর। আমার মায়ের দূর সম্পর্কীয় আত্মীয়, গ্রামে ওদের বসত বাড়ি আছে। জাফর হাবিব উত্তর শুনে পানসে মুখে তাকালেন, কিছুটা কৌতূহল নিয়ে বললেন, মার্জা ভাবির ওই রিলেটিভ না তো? তুমি কাকে বিয়ে করেছ? মাহতিম সকল কৌতূহল ধূলিসাৎ করে গোড়া করে বলতে লাগলো, এবার যে অনেক দিনের ছুটি নিয়েছি তা তো আপনি জানেন। ছুটিটা মূলত ওদের বাড়িতে গিয়েই নেওয়া হয়েছে। মায়ের ফোর্স দেখে ডিপার্টমেন্ট থেকে প্ল্যান মোতাবেক 4 দিনের ছুটি নিয়েছিলাম। মা বায়না ধরল তার আত্মীয়ের বাড়ি যাবে। না করতে পারিনি। তার সঙ্গেই আমার ভাইবোনদের নিয়ে গেলাম। সেখানে সবকিছু নর্মাল দেখা গেলেও কোনো কিছু অ্যাবনর্মালের চেয়ে কম লাগেনি। আমি ছাড়া বিষয়টা কেউ ধরতে পারেনি, ইভেন মা ও না। আমি যখন গেলাম সেদিন থেকেই ওই বাড়িতে অনেক কিছু টের পেয়েছি। সবচেয়ে বড় রহস্য হলো ওই প্রবীণ বয়সী হান্নান শেখ, যিনি কিনা মেহনুরের আপন দাদা। আপনি কি আমার পয়েন্ট ধরতে পেরেছেন মেজর? মেজর হাবিব চোখ কান সজাগ করে তাকালেন। এতক্ষণ পর তার সবল মনটা মাহতিমের কথায় অন্য কিছুর আভাস টের পাচ্ছে। বিশাল বড় প্রশ্নটা ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খাচ্ছে। তিনি প্রশ্নটা না করে পারলেন না, তুমি কি মেহনুরকে অন্য উদ্দেশ্যে বিয়ে করেছো মাহতিম? তোমার ভেতরে কি চলছে খুলে বলো তো। মাহতিম তৎক্ষণাৎ নিজের মতামতটা পরিষ্কার করে বলল, ওকে বিয়ে করার পেছনে কোনো মোটিভ রাখিনি মেজর। ও আমার একান্ত ব্যক্তিগত মানুষ। ওকে সম্পূর্ণরূপে মন থেকে চেয়েছি। ওই একমাত্র ব্যক্তি যার সামনে আমার মস্তিষ্ক কখনো কাজ করে না। মেজর আশ্চর্য হয়ে চোখ দুটো বড় বড় করলেন। আশ্চর্যের সীমাটা এমনভাবে গলা উঁচিয়ে ফলালেন সেটা মাইনুদ্দিনের কান অবধি পৌঁছে গেল। মাইনুদ্দিন বিস্ময় চমকে গেলেও মাহতিম তখন মেজরের অবস্থা দেখে হাসি দিয়ে ফেলল। মেজর হাবিব তখন আহাম্মক হয়েই বলতে লাগলেন, কি তাজ্জব কারবার দেখি! এত বছরেও যা শুনতে পারলাম না সেটা নাকি এখন শুনি। মাহতিম, তোমার ওয়াইফ আসলেই সাইলেন্ট কিলার। মেবি সে নিজেও জানে না কাকে সে গুরুতর ভাবে করেছে। মাহতিম হাসিটুকু কমাতে কমাতে এক পর্যায়ে গম্ভীর হয়ে গেল। পিঠটা সোফায় ঠেকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ওর বয়সটা কম ছিল বলে ফার্স্ট স্টেপে ভেবেছিলাম আংটি পরিয়ে রেখে যাই। কিন্তু মন সায় দেয়নি মেজর। মনে হচ্ছিল ওকে রেখে গেলেই কিছু না কিছু একটা ঘটবে।
হান্নান শেখকে দেখে প্রথম যেই খটকাটা লেগেছিল, সেটার হিসাব কিছুদিন আগে মিলিয়েছি। আপনার কি অপারেশন ঝিলতলার কথা মনে আছে? মেজর হাবিব কপাল কুঁচকে তাকালেন, ডানে তাকিয়ে খোলা জানালার বাইরে সতর্ক দৃষ্টি দিয়ে আবার মাহতিমের দিকে ফিরলেন। দেয়ালের যদি কান না থাকে তবেই এখন ভালো। মেজর হাবিব একটু এগিয়ে এসে প্রশ্নাত্মক গলায় বললেন, যেই অভিযানটা তোমার আন্ডারে লিড হয়েছিল সেটার কথা বলছো না? মাহতিম হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে দিল। মেজর হাবিব কপাল কুঁচকে কিছু একটা ঘোরতর ভাবে চিন্তা করতে লাগলেন। মাহতিম উনার চিন্তার জটটা আরেকটু খুলে দিতেই স্বর নামিয়ে সাবধানী কণ্ঠে বলল, আপনাকে আমি এজন্যই ডেকেছি কারণ আপনাকে আমার দরকার। কালাম সর্দার নামটা তো শুনেছেন নিশ্চয়ই? অপারেশন ঝিলতলা নামে যেই অভিযানটা করেছিলাম সেখানে সবগুলো আসামি ধরা পড়লেও মূল আসামি পলাতক ছিল। জাফর হাবিব কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো অশ্রু মুছা রুমালে মুছে নিলেন। তিনিও স্বর নামিয়ে সজাগ হয়ে বললেন, তুমি কাকে সন্দেহ করছো মাহতিম? মেহনুরের দাদাকে নাকি? তুমি কথা না প্যাঁচিয়ে সোজাসাপটা বলো। মাহতিম স্থির হয়ে জাফর হাবিবের দিকে তাকিয়ে আছে। এদিকে উত্তর শোনার জন্য জাফর হাবিব প্রচণ্ড খচখচ অনুভব করছেন। তিনি সহ্য করতে না পেরে আরেকবার তাগাদা দিলেন। এবার মাহতিম নতমুখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সাসপেক্ট পারসন দুজন মেজর। 1, আমার শ্বশুর অমশাই। 2, আমার দাদার শ্বশুর। বাকশূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন জাফর হাবিব। মুখের ভাষাও যেন হারিয়ে গেছে ওনার। এত বড় আসামির সন্ধান কিনা অনাকাঙ্ক্ষিত ভাবে পাওয়া গেছে আজ। এতদিন পরও মাহতিম সেই কেসটা সগোপনে চালিয়ে যাচ্ছে সেটা দেখে তিনি অবাক। ঠিক কিভাবে প্রতিক্রিয়া দিবেন বুঝতে পারছেন না, শুধু ভেতরে ভেতরে বুঝে নিয়েছেন মাহতিম খুব ভয়াবহ ধরনের চিন্তা কষে রেখেছে। সেটা যে কতটা ভয়াবহ হবে, তিনি আবারও চোখ বন্ধ করে দেখতে লাগলেন। স্টাডি টেবিলের সামনে বসে পিসি অন করল মাহদি। ছুটি কাটানোর পর অনেকদিন যাবৎ পিসিতে হাত দেওয়ার সুযোগ পায়নি। আজ অনেকটা বাধ্য হয়েই যে দের ব্যতি রেখে পিসির সামনে চেয়ার টেনে বসল, মাউসে ক্লিক করে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে পিসির সিকিউরিটি শেষ করল। মাউস ঘুরিয়ে ফিরিয়ে কায়দামতো জিমেইলে এন্ট্রি করল, টেবিলের নিচে হাত রেখে ড্রয়ারের মতো টান দিয়ে কিবোর্ড বের করল। একনাগাড়ে ফুলস্পিডে বাংলা শব্দ টাইপ করতে থাকলো মাহদি। দক্ষ হাতে সম্পূর্ণ একটা জিমেইল সম্পন্ন করে অন্য জিমেইল অ্যাড্রেসের সাথে সাথে সেন্ড করে দিল। জিমেইলটা সেন্ড করতেই জোরে জোরে দুটো নিঃশ্বাস ছেড়ে টেবিলেই মাথাটা নত করে রাখল। চোখ বুজে অস্ফুট সুরে বারবার বলতে লাগলো, তুমি চলে এসো ভাইয়া, চলে এসো, তুমি এবার চলে এসো প্লিজ। গুনে গুনে 10 মিনিট যেতেই মাহদির ডান থাইটা সুরসুর করে উঠল। মাহদি তৎক্ষণাৎ বেজায় স্পিডে ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে দিল, একটানে অ্যান্ড্রয়েড ফোনটা বের করতেই স্ক্রিনের দিকে তাকিয়ে ইয়াহু বলে মৃদু শব্দে চিল্লিয়ে উঠল। তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে রুমের দরজাটা লক করে বিছানায় উঠে বসল। কলটা রিসিভ করে কানে ঠেকাতেই চটপট গলায় বলল, ভাইয়া তুমি কেমন আছো? তুমি মায়ের সাথে কথা বলো আর আমাকে কল দাও না। আমাকে কি মনে পড়ে না? ওপাশ থেকে ব্যস্ত গলায় কিছু বলতে গিয়েও চুপ রইল মাহতিম। কানে ইয়ারপড ঢুকিয়ে সেও টেবিলে বসে পিসিতে গুরুত্বপূর্ণ কাজ করছে। মাহদি কোনো সাড়া শব্দ না পেয়ে খেপাটে ভঙ্গিতে বলল, আমার বউকে তুমি কি বলেছ? হ্যাঁ, বিয়ে করেছো কি কাঁদানোর জন্য? এবার কিবোর্ডের উপর হাত থেমে গেল মাহতিমের। কিছুটা বিচলিত হয়ে জিজ্ঞেস করল, আমি তো মাকে ছাড়া আর কাউকে কল দেইনি। ও কাঁদবে কেন? মাহদি ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, কল দেওয়া কি উচিত না? আমার বউ কি টেনশন করে না? তুমি এত খারাপ জানলে জীবনেও আমার বউকে বিয়ে করতে দিতাম না। 10 বছর পর আমি ওকে বিয়ে করে আনতাম। মাহতিম বিরক্ত হয়ে বলল, চর খাবি? আমি আসলে কিন্তু কঠিন চর লাগাবো। আমার বউকে তোর বউ বলা বন্ধ করিস। চর কিন্তু একটাও মাটিতে পড়বে না। মাহদি নিজের চিকন চিকন ভ্রুদুটো কুঁচকে ক্ষুব্ধ কণ্ঠে বলল, যেটা তোমার ওটা আমার, যেটা আমার ওটা আমারই। বেখাপ্পা উত্তর শুনে বোকা বনে গেল মাহতিম। এটুকুনি দমাসের মাথায় কি জটিল জটিল কথা ঢুকে গেছে। মাহতিমকে চুপ থাকতে মাহদি নিজেই বলে উঠল, ভাইয়া শুনো, আমাদের বউ ঠিকমতো নিজের খেয়াল রাখছে না।
কি করা উচিত বলো? আমাদের বউ। শুনে আর নিজেকে থামাতে পারল না মাহতিম, ফিসফিস করে হেসে উঠল পিসির সামনে। ফাজিলটাকে ধরে কঠিনভাবে কান মোচড়াতে ইচ্ছে করছে। শেষমেশ কিনা আমাদের বউ বলে আখ্যা। মাহতিম অনেক কষ্টে নিজের হাসি আটকে মাহদির উদ্দেশ্যে বলল, শোন বেটা, ও আমার বউ। ওকে ভাবি ডাকতে শিখ। পারলে ভাবি আম্মা ডাকবি, ভাবি আম্মা। বুঝছিস? মাহদি নাছোড়বান্দার মতো জবাব দিল, না, ও আমার ভাবি টাবি না। ও আমার বউ। তোমার বউ মানে আমারও বউ। তুমি যখন বুড়ো হয়ে যাবে, তখন আমি ওকে বিয়ে করে ফেলবো। মাহতিম হাফ ছেড়ে সশব্দে নিঃশ্বাস ছাড়তে লাগলো। এসব পাখনা পোলাপানদের সাথে যুক্তি লাগিয়ে পারা যাবে না। মোদ্দা কথায় আসার জন্য জোর দিলে মাহদির কণ্ঠটা বিমর্ষ আকার ধারণ করল। যেই প্রফুল্ল স্বরটা এতক্ষণ ছিল সেটার পরিবর্তে একরাশ বিষণ্ণ সুর ভর করে বলল, তোমার রুমের ফ্লোরে বসে ও খুব কাঁদছিল ভাইয়া। ও তোমার জন্য প্রতিদিন যেই ডায়েরিটা লিখতো ওটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে। যেই হাতটায় নীতি আপু ব্যান্ডেজ করে দিয়েছিল সেটা পরশুদিন মা খুলে দিয়েছে। ঘা শুকায়নি ভাইয়া। এখন তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না। সকালে জোর জবরদস্তি করে কয়েক লোকমা মা খাওয়ায়, এরপর যে তোমার রুমে ঢুকে সেখান থেকে সহজে বেরোয় না। আজ ওই অনামিকা এসেছে, এখনো ওর কানে কিছু ঢুকায়নি। আমি আশেপাশে ঘুরি দেখে আমাকে অনেক শাসিয়েছে ভাইয়া। তুমি প্লিজ প্লিজ চলে এসো। কলের বিপরীতে স্তব্ধ হয়ে আছে মাহতিম। চোখের সামনে থাকা পিসিটা বিমূঢ় দৃষ্টিতে বন্ধ করে দিল। সহসা কিছুক্ষণ নীরব থেকে কোমল গলায় বলল, তোকে কিছু করেছে? মাহদি বিষণ্ণ গলায় বলল, না ভাইয়া, শুধু গালটা। কথা শেষ করার আগেই ফোনের ওপাশ থেকে বিকট শব্দ শুনল মাহদি। আচমকা ভয় পেয়ে কান থেকে ফোন পড়ে গেল ওর। দ্রুত ফোনটা তুলে আবার কানে ঠেকাতেই টুট 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 শুনতে পেল। রাতের খাবার শেষে কেবল বিছানায় এলেন মার্জা। সঙ্গে করে তিনি মেহনুরকেও নিয়ে এসেছেন। আজ তিনি মেয়ে সম বৌমার সঙ্গে গল্প করতে করতে ঘুমাবেন বলে চিন্তা করেছেন। পুরনো দিনের আবদ্ধ স্মৃতির কারখানাটা খুলে দিবেন আজ, সেখান থেকে অসংখ্য মধুর স্মৃতি বের করে মেহনুরকে শোনাবেন। মেহনুর একটু একা থাকার সুযোগ খুঁজে যাচ্ছিল কিন্তু সুযোগটা সে পায়নি। মার্জার উৎসুক মুখটা দেখে বলতেও পারেনি আজ তার মন খারাপ। ভীষণভাবে খারাপ। একাকিত্বের মাঝে অন্ধকার রুমে সময় কাটাতে ইচ্ছে করছে। কিভাবে মনের চূর্ণবিচূর্ণ অবস্থা সম্পর্কে মার্জা বলবে? এমন কোনো সিস্টেম যদি থাকতো, যেখানে মনের সব কথা অটোমেটিক আশেপাশের মানুষগুলো বুঝে ফেলতো, তাহলে এমন অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেত মেহনুর। মার্জা বিছানায় শুয়ে শুয়ে অনায়াসে সকল কথা বলতে লাগলেন। সব ঘটনা খুলে বলতেই কখন যে নিদ্রার রাজ্যে তলিয়ে গেলেন সেটা নিজেও ধরতে পারলেন না। পাশে থাকা মেহনুর টেবিল ল্যাম্পটা বন্ধ করে মার্জা গায়ে পাতলা কম্বলটা টেনে দিল। বিছানা থেকে নেমে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে এলো। আবছা অন্ধকারে পা চালাতে চালাতে আঁচলটা চোখে ডলছিল বারবার। বন্ধ রুমটার কাছে এসে ডানহাত বাড়িয়ে ধাক্কা দিল। দরজাটা খুলে গেলে ভেতরে ঢুকলো মেহনুর। দরজাটা চাপিয়ে দিয়ে রুমের সুইচবোর্ড থেকে ড্রিম লাইটটা জ্বালিয়ে নিল। শূন্য রুমের শূন্য বিছানায় পা উঠিয়ে বসল। মাহতিমের একান্ত নিজস্ব বালিশটা টেনে এনে কোলের উপর রাখল মেহনুর। বালিশটার দিকে দৃষ্টি দিয়ে তাকাতেই টকটক করে গোল গোল বিন্দু কণা বালিশের উপর পড়তে লাগলো। কাপা কাপা গলায় হালকা সুরে বলে উঠল, আমাকে মাফ করতে চলে আসুন। ঝোড়ো ঝোড়ো করে চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরছে। রাত্রিকালীন নিরিবিলি সময়টা লুকিয়ে থাকা ব্যথাকে জাগিয়ে দিচ্ছে যেন। ঘুমন্ত শহরটা নিদ্রামগ্নে ডুবে গেছে ভীষণভাবে, কোথাও কেউ জেগে নেই আজ। চারপাশটা এত নীরব হয়ে উঠল, শেষমেশ কেবল টিকটিক করে ঘড়ি চলার আওয়াজটা স্পষ্ট হতে লাগলো। মেহনুর ঢোক গিলে চোখ খুলে তাকাতেই বালিশটা জায়গামতো রেখে দিল। মাহতিমের পাঠানো বইগুলো নেড়েচেড়ে দেখার জন্য উঠতে উদ্যত হলো মেহনুর। হঠাৎ নীরবতার সন্ধিক্ষণে ছেদন ঘটিয়ে বহুদিন পর টানা এক সপ্তাহ একদিন শেষের রাত্রিরে ফোন বেজে উঠল। নীরব রুমটায় বিকট আওয়াজের জন্য কেমন ভুতুড়ে ভুতুড়ে ঠেকেছে। মেহনুর প্রথমে অবিশ্বাস করলেও শেষে দেখল ঠিকই ফোন বাজছে, সেটা বালিশের পাশ থেকে বেজেই চলছে।
বুক ভরা সাহস নিয়ে জোরে জোরে দম নিতেই ফোনটার কাছে এগিয়ে গেল মেহনুর। ঠান্ডা হয়ে আসা হাতটা আস্তে করে ফোনের নিচে ঢুকিয়ে সেটা মুঠোয় তুলে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই আনন্দ অশ্রু মিলিত চাহনিতে হু হু করে কেঁদে উঠল মেহনুর। চোখের সামনেই নতুন ফোনটা বাজতে বাজতে কেটে গেল। মেহনুর কান্না আটকানোর জন্য ব্যস্ত হয়ে পড়লে এদিকে আর ফোন ধরতে পারল না। কল কেটে গেলে মূর দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল মেহনুর। এবার সবকিছু ভেঙেচুরে কান্না ঠেলে আসছে তার। ফোনের ওপাশে থাকা মানুষটা এমনই অভিমান অপমান নিয়ে রেগেছিল, এখন যদি কল না ধরাকে এক ধাপ বেশি ভাবে তখন। মেহনুর আর ভাবতে পারল না, ফোনটা কোলে ছেড়ে দিয়ে অশ্রুমাখা মুখটা দুহাতে ঢেকে ফেলল। হাতের শুকনো তালু দুটো আবারও সিক্তজলে ভিজে উঠল। এবার মাহতিম জীবনেও ওকে কল করবে না। ও যে ভুলবশত কলটা ধরতে পারেনি, কলটা যে আপনা আপনি কেটে গেছে সেটা না জেনেই মাহতিম তিনগুণ বেশি খেপবে। এই ঘটনার পর থেকে আদৌ সে কল করবে? মেহনুর অসহ্য চিন্তা ভাবনার ভেতর অস্থির হয়ে উঠলে কোলের উপর আলো জেলে পুনরায় বস্তুটা বাজতে লাগলো। টিকটিক করা ঘড়ির আওয়াজকে টেক্কা দিয়ে পুরো রুমে তখন ফোনের রিংটোনটা ছড়িয়ে পড়ল। মেহনুর হতবাক হয়ে মুখ থেকে হাত দুটো নামাতে লাগলো। দৃষ্টিন্ত করে কোলের দিকে চোখ পড়তেই এবার ডানে বামে তাকালো না। হপ করে ফোনটা হাতে তুলে রিসিভ অপশনে বৃদ্ধাঙ্গুল রেখে আলতো চাপ দিল। এবার কলটা রিসিভ। মেহনুর ভেজা ভেজা দৃষ্টিতে স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনটা তখন কানে ঠেকালো। নির্বাক ভঙ্গিতে কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা সুরে বলল, হ্যালো। উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো মেহনুর। বুকটা প্রচুর টিপটিপ করে শব্দ করছে। শুকিয়ে আসা গলাটা ছোট্ট ঢোক গিলে খানিকটা ভিজিয়ে নিল। অপেক্ষায় থাকা উৎকণ্ঠিত মনটা মাহতিমের কথা শোনার জন্য ছটফট করে চঞ্চল হচ্ছে। আঁচলের নরম কাপড়টা বাহাতের তালুতে দলা পাকিয়ে মুচড়ে যাচ্ছে। আচ্ছা, মাহতিম কি প্রচুর রাগারাগি করবে? ধমক দিবে? কড়া কথা শোনাবে? অসংখ্য অসংখ্য প্রশ্ন যখন মেহনুরের চিন্তাকে হুড়হুড় করে বাড়িয়ে দিচ্ছিল, তখনই কিলবিল করা প্রশ্নের মধ্যে দাড়ি বসিয়ে ওপাশ থেকে বলতে লাগলো মানুষটা। আজ তার কথার মধ্যে ঝাঁজ ছিল, তেজ ছিল, প্রচণ্ড রাগের আভাস বোঝা যাচ্ছিল। খুব খারাপ লাগছে? হাড়ে হাড়ে টের পাওয়ার কথা। সেদিন তোমার সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ি ব্যাগ ঘুরিয়ে কত বড় রিস্ক নিয়েছিলাম তোমার ধারণাও বাইরে। আমার পজিশনের পাওয়ারটা কোনোদিন খাটাইনি। সেদিন ফ্লাইট মিস করব জেনে এজেন্সির মালিককে শিডিউল পিছাতে বলি। তোমার জন্য ওই ফ্লাইটের 70 জন যাত্রীর ভোগান্তি সহ্য করা লাগে। বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম, তখন ইচ্ছা করছিল সৌভিককে বলে তোমাকে গ্রামে পাঠিয়ে দেই। পুরোটা রাস্তা তোমার ওইসব কথাগুলো কানে বিঁধেছে। তোমার উপর কি পরিমাণ ক্ষোভ কাজ করছিল, সেটা যদি এককোনা পরিমাণ প্রকাশ করি তুমি আমাকে সহ্য করতে পারবে না মেহনুর। আমাকে মনের খুশিমতো কথা শোনাবে, ইচ্ছা মতো এটা ওটা করে ফেলবে, এদিকে আমিও চুপচাপ শুনে তোমাকে আদর করতে আসবো, তোমার কথা ভুলে পিছনে পিছনে ঘুরঘুর করব। এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। আমাকে অন্যদের মতো ভাবতে যেও না। এই ভুলটা যদি না করো তাহলে তোমার জন্যই ভালো। তুমি আমার হাসিখুশি রূপ দেখে অভ্যস্ত মেহনুর, সেটা নিয়েই থাকার চেষ্টা করো। আমার আড়ালে থাকা রূপটা টেনে হিচড়ে বের করার চেষ্টা করো না। জাস্ট এটুকুই সতর্ক করব, তুমি আমাকে সহ্য করতে পারবে না। কাট কাট গলায় তেজালো সুর শুনে স্তব্ধ হয়ে গেল মেহনুর। মুখের ভাষা হারিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে রইল। মাহতিমের সহজাত রূপটা পলকে পলকে যেন অন্যরূপে বদলে যাচ্ছে। যাকে চেনা যায় না, বোঝা যায় না, জানাও যায় না এমনই স্থিতিতে গলিয়ে যাচ্ছে। মেহনুর স্থির দৃষ্টিতে বুক ফুলিয়ে দম নিল। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে 8 দিন আগের ক্ষত হাতটা চোখের সামনে তুলল। এখনো ঘাটা শুকোয়নি, চাপ লাগলে এখনো ভীষণ ব্যথা করে। ক্ষতটার দিকে নির্মল দৃষ্টি রেখে স্বচ্ছ গলায় বলল মেহনুর, আপনার হাত ভালো হয়েছে? বিছানার হেডসাইডে পিঠ ঠেকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে মাহতিম। রুমের লাইট নেভানো বলে জানালা দিয়ে বাইরের আলো এসে চত্বরদিকে আবছা অন্ধকার করে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা বাতাস তখন খোলা জানালা দিয়ে পর্দা উড়িয়ে ঢুকছে। মাহতিম উড়ন্ত পর্দার দিকে দৃষ্টি রেখে তাচ্ছিল্যের হাসিতে বলল, মনের খোঁজ নেওয়াটা জরুরি। হাতের জন্য ডাক্তার আছে। উত্তর শুনে ফিক করে হেসে দিল মেহনুর।
হাতটা চোখের সামনে থেকে নামিয়ে বাঁ থেকে মাহতিমের বালিশটা টেনে নিল। বিছানার হেডসাইডে সেও পিঠ ঠেকিয়ে কোলে বালিশ রেখে বসল। এদিকে মাহতিমের মাথায় অতিথিদের নিয়ে টেনশন কাজ করছে। সবচেয়ে বেশি টেনশন হচ্ছে মেহনুরকে নিয়ে। এই মুহূর্তে যদি ওর কিছু হয়ে যায় তাহলে কিভাবে সবকিছু সামাল দিবে। মাহদিকে একা পেয়ে গাল চেপে ধরেছে, যদি মেহনুরকে সুযোগ মতো কিছু করে ফেলে। কোনো কিছুই ঠিকঠাক মতো ভাবতে পারছে না মাহতিম। বাড়ি ফেরার জন্য মন ও মস্তিষ্ক বেকুলভাবে আনচান করছে। বিছানার ডানপাশ থেকে চারকোনা বস্তুটা হাতে তুলে নিল মাহতিম। আবছা অন্ধকারের ভেতর সেই বস্তুটার দিকে একাগ্রমনে তাকিয়ে রইল। কালো রঙের ফটো ফ্রেমটা আজ সকালেই ডেলিভারি ম্যান দিয়ে গেছে। গোলাপি শাড়ি পরোয়া মানবী হাতে উপন্যাস নিয়ে ডুবে আছে, তার দীর্ঘ কেশগুলো পিঠ ছাড়িয়ে মাটিতে পড়ে আছে। আনমনে নিজের ভুবনে থাকা নারীমূর্তির ছবিটা রিসোর্টে থাকার সময় মাহদি তুলেছিল। ভাগ্যিস ফোনটা মাহতিমের ছিল বলে আজ এক টুকরো ভালোবাসা নিজের কাছে রাখতে পেরেছে। মাহতিম ছবিটার দিকে দৃষ্টি রেখে মেহনুরের উদ্দেশ্যে বলল, তোমার বইগুলো যেই ভাগ্য নিয়ে এসেছে, আমার নসিবে সেই ভাগ্যটুকু নেই। তোমার বইগুলো যখন তখন তোমার কোমল কোমল আঙ্গুলগুলোর ছোঁয়া পাচ্ছে, তোমার কোলটায় নিজেদের গুজে নিয়েছে, তোমার কাছে থাকার সুযোগ তারাই বেশি পায়। আমি ঠিক এতটাই দূরে আছি যে, যদি তোমার কিছু হয়েও যায় তাও আমি আসতে পারবো না। নিজের দিকে খেয়াল রেখো মেহনুর। এবার ফিল্ড থেকে ফিরলে আমাকে একটু। চোখ দুটো বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস ছাড়ল মাহতিম। কান থেকে ফোন সরিয়ে কলটা কেটে দিল। ফটো ফ্রেমটা বিছানায় ফেলে ফ্লোরে পা রেখে দাঁড়ালো। খোলা জানালার দিকে উদাস দৃষ্টি রেখে ধীরপায় সেখানে গেল। ট্রাউজারের দু পকেটে হাত গুজে জানালা দিয়ে নিচে তাকালো মাহতিম। সুইমিং পুলের টলমল পানিতে আকাশের ছাপ পড়ে আছে এখন। বাতাসের জন্য পানির উপর মৃদু স্রোত দেখা যাচ্ছে, স্রোতের প্রবাহে আকাশের প্রতিচ্ছবিটা নড়েচড়ে উঠছে। ডান পকেট থেকে হাত বের করলো মাহতিম। মুঠোবন্দি হাতটা কাছে এনে আঙ্গুলগুলো আলগা করে ফেলল, ওমনেই মুঠোয় থাকা পাসপোর্ট সাইজের ছোট্ট ছবিটার দিকে দৃষ্টি রাখল। কিছু সময় নীরব থেকে একাকী রুমের ভেতর বলতে লাগলো মাহতিম, তোমার মিষ্টি মুখটায় অসংখ্য চুমু মেহনুর। যত দূরেই থাকি না কেন তোমার কিচ্ছু হতে দিব না। চাইলে এখনই তোমার কাছে ফিরতে পারি, কিন্তু কাজ ফাঁকি দেওয়াটা আমার দ্বারা কোনোকালেই সম্ভব না। আকস্মিকভাবে ফোন কেটে দেওয়াতে কিছুটা আশ্চর্য হয় মেহনুর। তার রাগ কি এখনো কমেনি নাকি ক্ষোভটা এখনো দেখিয়ে যাচ্ছে? মেহনুর ফোন হাতে নিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করল, কিন্তু কল এলো না। এবার আর মন খারাপ হলো না, মনে মনে ভেবে নিল হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখন আর রাতের সময়টুকু ঘুমায় না মেহনুর। গ্রামে যেভাবে বই নিয়ে সময় কাটাতো সেভাবেই বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাতে এখন সমুদ্রবিলাস নিয়ে মগ্ন হয়েছে। সময়ের প্রহর বাড়তে বাড়তে রাতটা গভীরভাবে তলিয়ে যাচ্ছে। রাত্রি যখন দ্বিপ্রহরের ঘণ্টা বেজে উঠল তার কিছু মিনিট পরপরই রুমের দরজায় ঠকঠক করে উঠল। মেহনুর বই থেকে দৃষ্টি সরিয়ে ঘড়ির দিকে তাকালো, এত রাতে এই রুমে কে নক করছে? মেহনুর বইটা বন্ধ করে পাশে রেখে শোয়া থেকে উঠে বসল। দরজার দিকে দৃষ্টি রেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কে? ক্যাচ করে শব্দ তুলে দরজা খুলতে লাগলো। দরজা একটু ফাঁক হয়ে গেলে রুমের ভেতরে পা রাখলো মাহদি। মেহনুরের দিকে চিলতেখানি হাসি দিয়ে দরজা চাপিয়ে কাছে এলো। বিছানার কাছে এসে পাশে বসতেই হাসি হাসি গলায় বলল, আমার শত্রু ফোন দিয়েছিল তাই না? তোমাকে কাঁদালে আমার কাছে বিচার দিবে ঠিক আছে? আমি একেবারে ফাল্টি ফাল্টি করে সাইজ করে দিব। মাহদির দুঃসাহসিক আচরণ দেখে খিলখিল করে হেসে উঠল মেহনুর। মাহদিকে কাছে কোলে বসিয়ে নিল, গাল দুটো দুহাতে ধরে কপালে ছোট্ট চুমু দিতেই হাসি সূচকে বলল, তোমার কিচ্ছু করতে হবে না পুচকে দেবর। তুমি যে এত রাতে না ঘুমিয়ে এখানে এসেছো, এটা কি ঠিক হলো? ঘুমাওনি কেন? কিছু লাগবে? মাহদি কোনো প্রকার উত্তর না দিয়ে মেহনুরের গলা জড়িয়ে ধরল। মেহনুরের কাঁধে গাল ঠেকিয়ে নিচু স্বরে বলল, আমি তোমার কাছে ঘুমাবো বউ। ভাইয়া তো এখন নেই, আমি তোমার কাছে একটু ঘুমাই? মাহদির আকুতিসম্পন্ন কণ্ঠ শুনে না করল না মেহনুর। প্রসন্ন গলায় হাসি দিয়ে মাহদির পিঠ বুলিয়ে বলল, আমি কি কখনো না করেছি? করিনি তো।
যখন ইচ্ছে তখন চলে এসো। মাহদি দুপাটি দাঁত বের করে প্রফুল্ল হাসিতে মেতে উঠল। মেহনুরকে ছেড়ে দিয়ে পাশে বালিশ টেনে শুল। মেহনুর রুমের জানালায় পর্দা টেনে দিয়ে কম্বল বের করল। কম্বলের ভাঁজটা খুলে দিয়ে মাহদির গা ঢেকে দিতেই নিজেও কম্বলের নিচে ঢুকে পড়ল। ঘুমানোর জন্য মাহদির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে অন্যদিকে পকেট থেকে ফোন বের করল মাহদি। মিচকি মিচকি হাসিটা অনেক কষ্টে ভেতরে চেপে ছোট্ট একটা মেসেজ টাইপ করল। তোমার বিছানায় আমার বউ নিয়ে ঘুমাচ্ছি ভাইয়া। আমার বউ আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ইয়াহু ইয়াহু। মেসেজটা পাঠিয়ে বিশ্বজয়ীর হাসি দিয়ে মেহনুরের দিকে এক পলক তাকালো। মেহনুরের দৃষ্টি তখন দেয়ালে আটকে থাকা বন্দুকটার দিকে স্থির হয়ে আছে। মাহদি সেটা দেখতে পেয়ে মেহনুরকে কিছু বলল না, চুপচাপ ঘুমের জন্য চোখ বন্ধ করে ফেলল। রাতের আধার চিরে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। পূব দিকটা অরুণপ্রভায় রাঙা হয়ে দিনের আরবতনে পরিবর্তন হলো। ভোরের আলো পেয়ে জাগ্রত হলো পাখিরা। মসজিদে মসজিদে আজানের সুর শেষ হয়ে জামাতের সালাত শুরু হলো। পাখিরা কিচিরমিচির করতে করতে জাগিয়ে দিল গাছের সতেজতা। মৃদু হাওয়ায় পর্দা উড়ে স্থানচ্যুত হলো। তখনই পূবের সোনালি আলো এসে মেহনুরের চোখ দুটোতে ভর দিল। আলোর তীরতায় ঘুমের ঘোরেই চোখ কুচকালো মেহনুর। সাথে সাথে একটা হাত এনে চোখের উপর আড়াল করে ধরল। চোখের পল্লবজোড়া আস্তে আস্তে খুলে সকালের প্রথম প্রহরটা দেখতে পেল। অমনেই দেখতে পেল মাহদি গুটিসুটি পাকিয়ে মাথা পর্যন্ত কম্বল দিয়ে মুড়ে রেখেছে। মেহনুর ঈষৎ ভঙ্গিতে হেসে দিয়ে আস্তে করে মাহদির মাথা থেকে কম্বল সরিয়ে দিল। যেটা ভেবেছিল তাই দেখল, মাথাটা ঘেমে উঠেছে। মেহনুর আঁচলটা টেনে মাহদির মাথা মুছে দিল। এরপর শোয়া থেকে উঠে বসল মেহনুর। ঘুমের আড়মোড়া ভাঙ্গার জন্য শরীরটা একটু টানা দিয়ে নিল। চোখটা ডলতে ডলতে বালিশের তলা থেকে ফোন বের করলো। সেটা অন করে অভ্যেস মতো দেখলো, আজও কি মানুষটা স্মরণ করেছে কিনা। ফোনের স্ক্রিনটা আজও খালি, না স্মরণ করেনি। মেহনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে গেল। হাত মুখ ধুয়ে এসে দরজা খুলে বাইরে বেরুলো। উদ্দেশ্য এখন ছাদের রুমটার দিকে খেয়াল রেখে আসা। মেহনুর সিঁড়ি ধরে উপরে উঠে নিজের আসল রুমটার দরজা ঠেলে দিল। হাই তুলে ভেতরে ঢুকতেই হাইটা সেখানেই উইভঙ্গিতে আটকে গেল। আশ্চর্য হয়ে রুমের ভেতরে ঢুকে আশেপাশে তাকাতেই বুকটা নিংড়ে এলো মেহনুরের। নিঃশ্বাসটা যেন গলার মধ্যে আটকে গেছে। চোখ দুটোর অবস্থা বিস্ময় অভিভূত। মেহনুর বিধ্বস্ত রুমটার ভেতর এক পা করে এগুচ্ছে। অমনি নিঃশ্বাসের প্রখর যেন ছাদ ছাদ করে বুকের পিষ্টনে আঘাত করছে। বিছানার চাদরটা অস্বাভাবিক আকারে দলা পাকিয়ে আছে, যেন টেনে টুনে ছিঁড়তে চাওয়ার বাসনা ছিল। ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া বালিশের তুলা। টেবিলের উপর যে গ্লাস দুটো রেখেছিল সেগুলো এখন চূর্ণ বিচূর্ণ। স্বাভাবিক কায়দায় রেখে যাওয়া রুমটা এক রাতের ভেতর লণ্ডভণ্ড হয়ে গেছে। কে করেছে, কেন করেছে কিচ্ছু মাথায় ঢুকছে না। কেন এসব হলো? মেহনুর জর্জর মন নিয়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। ভীতশঙ্কিত চাহনি নিয়ে ধীরে ধীরে ধ্বংসাত্মক অবস্থা দেখতে লাগলো। দেখতে দেখতে যেই ভীতিপ্রবণ চোখ দুটো আলমারির দিকে আটকালো, তখনই বিস্ফোরণ চাহনিতে মুখের উপর হাত চাপা দিল মেহনুর। উন্মাদের মতোই হোক, বা অস্থিরচিত্তের মতোই, মেহনুর ক্ষুদ্র ক্ষুদ্র কাজকণাকে উপেক্ষা করে দৌড়ে সেদিকে পা বাড়ালো। পায়ের তলায় নরম চামড়া ভেদ করে ক্ষুদ্র ধারালো কাজ টুকরো ঢুকলো। ব্যথায় চোখ খিচে আসলেও নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে হজম করলো। হাত দুটো দিয়ে পাগলের মতো আলমারির ভেতরটা হাতাপিতা করতে লাগলো মেহনুর। প্রত্যেকটা হ্যাঙ্কার সরিয়ে সরিয়ে বেঁচে যাওয়া শাড়ির খোঁজ করতে লাগলো। সতেরটা শাড়ির একটা শাড়িও অবশিষ্ট নেই। সবগুলো শাড়ি নৃশংসভাবে কেটে ফেলা হয়েছে। তবুও উন্মাদের মতো বারবার দেখতে লাগলো মেহনুর। পায়ের তলায় যে কঠিন ব্যথা হচ্ছিল সেটা কোনোভাবেই তোয়াক্কা করল না। গুনে গুনে 17টা শাড়ি দিয়ে লাগেজ ভর্তি করে দিয়েছিল মাহতিম। যাওয়ার আগে একটা কথাই বলেছিল, বয়সটা যখন 18 এসে পৌঁছাবে তখন 18 নাম্বার শাড়িটা সে নিজে এসে কিনে দিবে। ততদিন পর্যন্ত 17টা শাড়ির সঙ্গেই যেন দিনগুলো কাটতে থাকুক। কিন্তু আজকের এই ঘটনা সমস্ত কিছু চুরমার করে দিয়েছে। মেহনুর নিরুপায় হয়ে নিস্তেজ ভঙ্গিতে থেমে যায়। নষ্ট করা শাড়িগুলো ওভাবেই রেখে আলমারি থেকে ঘুরে দাঁড়ায়। প্রত্যেকটা অবস্থা দেখে চিল্লিয়ে কাঁদতে ইচ্ছে করছে।
যেদিন থেকে মাহতিম বিদায় হলো সেদিন থেকেই মনের ভেতর ভীতি ঢুকে গেছে। এই ভীতিটা দিনকে দিন ভয়ানক আকারে বাড়ছে, শুধু বাড়ছে, কমার অবস্থা একদম নেই। মেহনুর বিকারহীন ভঙ্গিতে থম মেরেছিল, আস্তে আস্তে বাস্তবিক অবস্থায় ফিরে এলে পায়ের তলাটা যেন বিষিয়ে উঠল। ফ্লোরে ধপ করে বসতে পারলে শান্তি পেত মেহনুর, কিন্তু কাচের টুকরো দিয়ে ঘরভর্তি ছড়িয়ে আছে তখন। শাড়ির কুচিগুলো ডান হাতে খাবলে একটু উঁচু করে তুলল শাড়িটা, অন্য হাত দিয়ে শাড়ির আঁচলটা মুঠো করে ধরে রইল। ধীর কদমে এগুতে এগুতে বহু কষ্টে ছাদের পরিখা পার করল। এরপর সিঁড়ি ধরে নিচে নামতেই ব্যথাতুর কণ্ঠে মা বলে ডেকে উঠল মেহনুর। ডাকটা যে বেশি দূর যায়নি এবং কারোর কানেই পৌঁছনোর কথা না সেটা বুঝতে পারল মেহনুর, কিন্তু গলা উঁচিয়ে যে কাউকে ডাকবে সেটাও তীব্র যন্ত্রণার কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। রজনীর রুম থেকে পরিষ্কারের কাজ শেষ করে সাবু খালা পান চিবাতে চিবাতে বের হচ্ছিল, জিহ্বা দিয়ে উপরপাটির দাঁতগুলো বুলিয়ে নিতেই সিঁড়ির দিকে দৃষ্টি পড়ল। ভ্রু খানিকটা কুঁচকে অনেকটা কৌতূহলের সাথেই সেদিকে এগিয়ে গেল। মেহনুরের যন্ত্রণাকাতর মুখ দেখে ওর দিকে আপাদমস্তক তাকিয়ে বলল, ও বউ, তোমার মুখ এমন লাল হইয়া আছে ক্যা? কোনোহানে বিষ ব্যথা করতাছেনি? তোমার অবস্থা যে আমার কাছে ভালা ঠেকতাছে না। মেহনুর খিঁচুনি দেওয়া চোখ দুটো পিটপিট করে খুলল, অনেক কষ্টে ঢোক গিলতেই আবারও চোখ খিঁচুনি দিয়ে মাথা নত করে বলল, পায়ে কাজ ঢুকেছে খালা। আমি ঠিকমতো হাঁটতে পারছি না, খুব জ্বলছে। হায় হায়, আর্তকণ্ঠে চিল্লিয়ে উঠল সাবু খালা। ঢলঢলে দেহটা নিয়ে দ্রুত সে মেহনুরের হাতটা শক্ত করে ধরল। মেহনুরের একটা হাত নিজের কাঁধের উপর টেনে নিতেই চিন্তিত কণ্ঠে বলল, বউ কামডা তুমি ঠিক করলা? এখন যদি আফায় আমারে ইচ্ছামতো বকে তাইলে আমার কি হইব কওতো দেহি? ইস্সি রে, কাজ ঢুকলে যে কি ব্যথা! বউ একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমার ব্যথা কমা দিতাছি। সাবু খালা কথায় যেমন চটপট, কাজের বেলাতেও পটুতা দেখিয়ে দিল। মেহনুরের মতো পাতলা দেহি মানুষকে সে একাই ধরে ধরে কোনো কষ্ট ছাড়া মাহতিমের নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিতেই মাথায় রংচটা আঁচলটা ঠিক করে ব্যান্ডেজের স্বর্ণইঞ্জামাদি এনে মেহনুরের মুখোমুখি হয়ে বসল। স্যাভলনের মুখটা 3 আঙ্গুলে ঘুরাতে ঘুরাতেই বলল, পা দুইটা আস্তে কইরা কোলে তুলো বউ। মেহনুর দাঁত মুখ শক্ত করে পা দুটো সাবু খালার কোলের উপর তুলল। খুলে রাখা স্যাভলনের চ্যাপটা বোতলটা একপাশে রেখেছিল সাবু খালা, খুঁটিয়ে খুঁটিয়ে পায়ের তালুটা দেখতেই ব্যথিত দৃষ্টিতে বলে উঠল, বউ গো, যেই সর্বনাশ করছো এই সর্বনাশের কথা যদি বড় বাবাই জানে, আমারে না ধুইয়া ফালাইব। এইডা কি করলা কও দেহি? কেমনে তুমি সর্বনাশটা করলা? মাহতিমের প্রসঙ্গ আসতেই খিঁচুনি দেওয়া চোখ দুটো খুলে তাকালো মেহনুর, এদিকে পাকা হাতে তুলো ছিঁড়ে ঘা পরিষ্কার করছে সাবু খালা। ব্যথায় যেন বিদ্যুতের মতো টনটন করে বাজছে মেহনুরের, হাঁটুর উপর খামচে রাখা হাতটা আরো শক্তভাবে খামচে নিয়ে রুষ্ট গলায় বলল সে, খালা, আপনার কাছে অনুরোধ, আপনি ভুলেও উনার কাছে কিছু বলবেন না। আমার কথাটুকু মান্য করুন, উনি শুনলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিবেন। কাচের ক্ষুদ্র কণাটা এই ফাঁকে 2 আঙ্গুলের নখ দিয়ে টেনে বার করল সাবু খালা, আচমকা ব্যথায় অস্ফুট সুরে শিউরে উঠল মেহনুর। চোখ দুটো বন্ধ করে ঠোঁট গোল করে সশব্দে নিঃশ্বাস ছাড়তেই সাবু খালা সেখানে তুলা চেপে বলল, তোমার এই অবস্থার কথা আমার কম লাগতো না। তোমার 2 নাম্বার জামাই গিয়া আসল জায়গায় পাচার কইরা দিব। চট করে চোখ খুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো মেহনুর। চিকন চিকন ভ্রু দুটো কপালে ভাঁজ ফেলে দিল। হাঁটুর উপর খামচে ধরা হাতটা ধীরে ধীরে শিথিল হতে থাকলে সাবু খালা ওর দিকে দৃষ্টি তুলে বলল, ওই পাখনারে থামান যাইতো না বউ। বড় বাবার কাছে ঠিকই লাগা দিব। তার চেয়ে তোমারে ভালা বুদ্ধি দেই শোনো, তুমি এখনই বড় বাবারে ফোন দিয়া ঘটনাটা কইয়া দেও। তাইলে আর সমস্যা হইব না। মেহনুর মুখ ফুটে কিছুই বলল না, ওই মুহূর্তে স্থির হয়ে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এমনিতেই রুমের অবস্থা দেখে মাথাটা ভো ভো করছে, তার উপর দ্বিতীয় দুশ্চিন্তায় মগ্ন হলে সর্বনাশটা ঠিকই হবে। পা দুটো সাদা ব্যান্ডেজে ঢেকে দিয়ে রক্তাক্ত তুলাগুলো ডাস্টবিনে ফেলল সাবু খালা, ফিরে এসে মেহনুরের সামনে বসতেই একগাদা প্রশ্ন ছুড়ে বসল। পরনে বাটিকের সবুজ শাড়ি, সবুজের উপর কমলা রঙের গোল গোল ছাপ,
ব্লাউজটা বাহু দুটোর উপর টাইট ফিটিং হয়ে চিপসে আছে, পেটের ভুঁড়িটাও বেশ সচক্ষে বোঝা যায়। পানের রসে ঠোঁট দুটো টকটকে লাল, দাঁতও লালবর্ণে লেপ্টে আছে। আনসারি নিবাসে প্রায় 15 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে কাজ করছে। চালচলন এবং দেহের স্থূলতা দেখে বয়সের কোঠা অনুমানের বাইরে। মেহনুর অনেকক্ষণ যাবৎ চুপ থেকেও সাবু খালা খোঁচাখুচির প্রশ্ন থেকে রেহাই পেল না। ভীতিকর পরিস্থিতিটা যথাসম্ভব সংক্ষেপেই বলে দিল মেহনুর। সাবু খালা এত বড় ঘটনা শুনে কোনো প্রতিক্রিয়াই দেখালো না, উল্টো ঝিম মেরে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে রইল। মেহনুর ভেবেছিল সাবু খালা এই ঘটনা শুনে এলাহিকাণ্ডের মতো বাড়ি মাতিয়ে তুলবে, নিজে এদিক ওদিক না তাকিয়ে মাহতিমকে ফোন করে বসবে। অথচ চরম আশ্চর্যের ব্যাপার, সে কিছুই করল না। শান্ত স্থির হাবভাব দেখে মেহনুরের মনটা খটমট করতে লাগলো। নিশ্চিতরূপে বলা যায় সাবু খালার নিশ্চুপের পেছনে বিরাট কোনো কারণ লুকিয়ে আছে। মেহনুর মার্জার জন্য খোঁজ করল। এদিকেও সে জানতে পারল মার্জা খুব সকালের দিকে ডাক্তারের কাছে চেক আপ করতে গিয়েছে। মেহনুরকে তিনি সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু রজনীর জন্য নাকি নেননি। অন্যদিকে হাতমুখ ধুয়ে পরিপাটি হয়ে বড় ভাইয়ের রুমে আসে মাহদি। সবসময়ের মতো আজও সে মাহতিমের রুমে মেহনুরকে পেয়ে যায়, কিন্তু পায়ের দিকে দৃষ্টি যেতেই পুচকে দেবরের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় মেহনুর। অনেকটা নিরুপায় হয়েই মাহদির কাছে সব কথা বলে দেয়, এতেও মাহদির গভীর কৌতূহলের জায়গাটা তৃপ্তি পায়নি। মেহনুরের সরল মস্তিষ্ক যেখানে গোলকধাঁধার নিয়ম ধরতে পারত না, সেখানে বড় ভাই মাহতিমের সাথে উঠো বসো করতে করতে মাহদি এসব নিয়ে যথেষ্ট তৎপর হয়েছে। আজও সে গোড়ার দিকটা ধরার জন্য মেহনুরকে নাস্তা খাওয়ার নাম করে রুম থেকে বেরিয়ে যায়। ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে ফোনের অস্তিত্বটা দেখে নেয়, এরপর সোজা ছাদের রুমটায় চলে আসে মাহদি। দরজার পর্দাটা ডান হাতে সরিয়ে ভেতরে ঢুকতে নিলে চোখ ছানাবড়া অবস্থায় থমকে যায়। এক এক করে সবক টা জিনিসে চোখ বুলিয়ে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে। আজ কোনোভাবেই অস্থির হলে চলবে না। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টায় মাহদি অনুভব করল তার পা দুটো কাঁপছে। ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। তবুও মনের উপর সাংঘাতিক জোর খাটিয়ে কলটা ডায়ালে ফেলল মাহদি। কোমরে ডান হাত রেখে কানে ফোন ঠেকালো তখন। পরপর দুটো রিং যেতেই ওপাশ থেকে রিসিভ হলো কলটা। মাহদি তৎক্ষণাৎ ত্রস্তভঙ্গিতে বলতে শুরু করলো, আপু, ভাইয়া, সবাই শোনো, প্লিজ শোনো, আজ বাড়িতে মা নেই। মা সম্ভবত ইকবাল আঙ্কেলের কাছে গিয়েছে। আমার বউয়ের রুমটা একদম তছনছ করা, আমি মাত্র দেখেছি। ওর পায়ে দেখলাম সাবু খালা ব্যান্ডেজ করে দিয়েছে। আমি কি করো? কথাটা বলতে যে আটকে গেল মাহদি। ভয়টা যে ওকেও কঠিনভাবে কাবু করে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। মাহদি শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস টানতে লাগলো। গলাটা ভেজানোর জন্য বরফ ঠান্ডা পানি দরকার। বরফ কুচি ছেড়ে দেওয়া পানি ঢকঢক করে গিললে হয়তো খরতপ্ত গলাটার তৃষ্ণা মিটবে। মাহদির কথা মাঝপথে থামার পর কলের ওপাশ থেকে একযোগে চিল্লিয়ে উঠল 8 জন। মাহদি, তুই ঠিক আছিস? 8টা গলা একসাথে চিল্লানোর জন্য চমকে উঠল মাহদি। তাড়াতাড়ি কান থেকে ফোনটা একটু দূরে সরাতে বাধ্য হলো। কানটা আরেকটু হলে ঠিকই কালা বানিয়ে ছাড়তো ওরা। মাহদি সাথে সাথে বিরক্তিতে মুখ ভার করে বলল, তোমাদের কতবার বলবো এভাবে চিল্লাবে না? আমি ভয় পেয়ে যাই জানো না। আমি ঠিকই আছি, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। সাবু খালাকে রুম পরিষ্কার করতে বলে এলাম। আমি কি করব বুঝতে পারছি না। রজনী মামি ওনাকে নিয়ে কাল রাত থেকে ফুসুর ফাসুর করছে। আমি দূর থেকে কিচ্ছু শুনতে পাই না। আজ মা ও নেই, এখন কি করব মাথায় ঢুকছে না। হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একত্র হয়েছে সবাই। সৌভিক অফিসের মিটিং বাদ দিয়ে মাহদির কল ধরে আছে। তোফ মুখে ব্রাশ ঢুকিয়ে কথা শুনছে। সিয়াম গাড়ি ড্রাইভ করতে করতে কানে ফোন চেপে আছে। নীতি লেকচার অ্যাটেন্ড করা বাদ দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসেছে। প্রীতি ক্যান্টিনে বসে আধা খাওয়া চা রেখে ব্যস্ত হয়ে উঠেছে। সাবির শোয়া থেকে না উঠলেও সজাগ হয়ে গেছে। স্বামী আপাতত কাজহীন, তাই তার সমস্যা হয়নি। ফারিন ফোনের নেটওয়ার্কটা ঠিকঠাক পাওয়ার জন্য জানালার বাইরে ফোন ধরে আছে, ফোনের স্পিকারটা লাউডে দেওয়া। মাহদির বিরক্তি মেশানো কণ্ঠ শুনে সবার আগে চেঁচিয়ে উঠল তৌফ। ব্রাশটা মুখ থেকে বের করে চেঁচানো সুরেই বলল, তুই যে আমার বুকপিনটা ক্ষত,
করার তালে আছোস জানা আছে? তোর কল দেখলেই আমার কলিজা ভয় থোপথোপায়। তৌফের কথা শুনে এবার ফারিন ভ্রু কুঁচকাল। তৌফের অস্ফুট ভঙ্গির তোতলামি শুনে ফারিন স্পষ্ট গলায় বলল, তুমি এমন ওয়া ওয়া করে তোতলাচ্ছ কেন? তোমার কি ভয়ের চোটে মৃগী ব্যারাম ধরল? আর বুকপিন কি শব্দ? কি আজেবাজে বকছো তুমি? ফারিনের তোত্তারামো ধরনের প্রশ্ন শুনে ক্ষেপে উঠল তৌফ। গলাটা হাই ভলিউমে উঁচু করে গোজগোজ সরে বলল, মুখে ব্রাশ নিয়া তারপর কথা বলতাছি বুঝছস? হাদা কোথাকার, মাথায় সামান্যতম বুদ্ধি নেই। সকালে মানুষ কি করে হ্যাঁ? তৌফের খেপাটে ভঙ্গির সুর শুনে ওপাশ থেকে নীরব রইল ফারিন। নীরব ছিল সবাই, কারণ হঠাৎ ফোনের মধ্য থেকে গড়গড় জাতীয় শব্দ শোনা যাচ্ছে। ফারিন সহ সবাই তখন কপাল কুঁচকে প্রশ্ন জিজ্ঞেস করবে, তার আগেই ফারিন হামেশার মতো আগ বাড়িয়ে বলল, এই শব্দ কি ফ্ল্যাশের না? ছি ছি তোফ ভাই তুমি হাই কমোডে। ফারিনের কথা শেষ না হতেই ছো মেরে কথা টান দিল সৌভিক। যথেষ্ট সংযত গলায় স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি জরুরি মিটিং ছেড়ে তোদের দুটোর বকবক শুনতে আসিনি। মাহদি চটপট বলতো আর কি কাহিনী হয়েছে? আমি কি ছুটি নিয়ে সেখানে আসব? তোর কি খুব অসুবিধা হচ্ছে? তুই কি আর দুটো দিন ম্যানেজ করতে পারবি না? এবার সৌভিকের কথার প্রেক্ষিতে মুখ খুলল মাহদি। যেই কথা বলতে নিবে ছাদের খোলা দরজার দিকে সতর্ক দৃষ্টি চলে গেল ওর। কিছু একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতেই তাড়াতাড়ি কল কেটে ফোন পকেটে ঢুকালো। আজ যেহেতু মা নেই, এই সুযোগটা কি হাতছাড়া করবে ওরা? আদৌ কি হাতছাড়া করার পরিকল্পনা করেছে? ছাদের দিকে কেউ যেন এগিয়ে আসছে, এগিয়ে আসার জোরদার আওয়াজ শোনা যাচ্ছে। শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এখন। খোলা ছাদের উপর তখনই বয়ে চলল দমকা হাওয়া। বাতাসে মাহদির কমলা টি শার্টটা হালকা মতন উড়ল, মাথার ঝিলমিল করা চুলগুলো বাতাসের দোলায় কপালের উপর আছড়ে পড়ল। দুটো কুনঞ্চিত ভ্রু, নিচে একজোড়া সতর্ক চাহনি এমন কিছু দেখল, ওই চোখ দুটো রাগে জ্বলজ্বল করে উঠল আবার। শীতের খোলসে ঢাকা পড়েছে প্রকৃতির নান্দনিক রূপ। গ্রামের আনাচে কানাচে শীতের ভরা মৌসুম। পরন্ত বিকেলের সূর্যটা তেজ হারিয়ে পশ্চিমে হেলে পড়েছে, অরুণশক্তি নিস্তেজ হয়ে শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। গ্রামের মানুষরা গায়ে চাদর জড়িয়ে নিত্যকর্মে নেমেছে। কেউ কেউ অলসতাকে সাঙ্গ করে ঘুরে বেড়াচ্ছে বেকার। মোল্লাবাড়ির মুখরোচক ঘটনাটা এতদিনে চাপা পড়ে গেছে, সবাই ব্যস্ত হয়ে পড়েছে অন্য বাড়ির সমালোচনা নিয়ে। কাঠের ইজি চেয়ারে ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে এখন, শব্দটা নিস্তব্ধ রুমটায় ভুতুড়ে কায়দায় ঘুরপাক খাচ্ছে। রুমে একটি মাত্র জানালা খোলা আছে, সেই জানালা দিয়ে যতটুকু আলো প্রবেশ করছে তা অন্ধকার রাতের জন্য যৎসামান্য। চাপিয়ে রাখা দরজায় ঠক ঠক করে শব্দ হলো, ইজি চেয়ারটা সহসা থমকে যেতেই ক্যাচক্যাচ শব্দটা আর হলো না। বাইরে থেকে আগত মানুষটা কান খাড়া রেখেছিল, অবিরাম শব্দটা থেমে গেলে সে আধ ভেজানো দরজা ঠেলে দিল। দরজার ফাঁক দিয়ে উকি দিতেই আধো আধো অন্ধকার ফুঁড়ে বাদিকে দৃষ্টি গেল লোকটার, গলা খাকারি দিয়ে ইঙ্গিত দিতেই গম্ভীর সুরে এবার ইজি চেয়ার থেকে উত্তর চলে এলো, ভেতরে আসো জহিরুল। খুবই নিঃশব্দ কায়দা বজায় রেখে ভেতরে ঢুকলো জহিরুল। অনেকটা চোরের মতোই ভেতরে প্রবেশ করলো। কোনো বিশেষ আজ্ঞা না পেলেও নিজ দায়িত্বে দরজাটা ভেতর থেকে ছিটকিনি বদ্ধ করে দিল। ইজি চেয়ারে দুলতে থাকা মানুষটা ছিটকিনি লাগানোর আওয়াজ পেতেই চোখ কাঠিন্য করে তাকালো, ততক্ষণে জহিরুল সামনে এসে হাজির। ঘিয়ে রঙের পানঞ্জাবিটার ডান পকেটে হাত ঢুকালো সে, সঙ্গে সঙ্গে দুটো খামে বদ্ধ চিঠি সামনে ধরল হান্নান শেখের। কাঠিন্য দৃষ্টি দুটো বাড়িয়ে দেওয়া হাতের দিকে স্থির এখন। একবার খাম দুটোর দিকে তাকালো হান্নান শেখ, আরেকবার দৃষ্টি তুলে জহিরুলের দিকে তাকালো। মার্জিত শব্দে কঠোর আভাসে জিজ্ঞেস করলো জহিরুলকে, চিঠি আসার কথা মাঝরাতে, এখন এসেছে কেন? জহিরুল নতমুখে আমতা আমতা করে বলল, চাচা হুজুর, এই ব্যাপারে আমিও কিছু কইতে পারি না। শফিককা আমার হাতে দুইটা চিঠি গুইজা দিয়া কয়, তাত্তারি আমনের হাতে দিতে। প্রচণ্ড সংকীর্ণ মনে কপাল কুঁচকে গেল হান্নান শেখের। তিনি নিজেই যেটা নিয়ে ভয়ে ভয়ে ছিলেন সেটা সম্ভবত ফলতে শুরু করেছে। হান্নান শেখ খামদুটো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলেন, ছোট্ট একটা প্রশ্ন জোরে জহিরুলকে প্রশ্নবিদ্ধ করলেন।
তোকে কেউ আসতে দেখেছে? ড্যাশ। জহিরুল, না, ভঙ্গিতে মাথা নাড়িয়ে নিজের প্রস্তুত উত্তরটা জানিয়ে দিল। না চাচা হুজুর, কেউ দেহে নাই। সুজলা ভাবি গোয়ালঘরে দুধ দুয়াইতাছে। বাকিরা যার যার রুমে কাম করতাছে। আমি চোখ ফাঁকি দিয়া রুইক্কা গেছি। হান্নান শেখ জহিরুলকে বিদায় দিয়ে এবার খাম নিয়ে বসলেন। ইজি চেয়ারে পিঠ লাগিয়ে মৃদুভঙ্গিতে দুলতে লাগলেন। একটা খামের উপর আরবি হরফে কিছু লেখা ছিল, বিশেষ খামটা আগে ছিঁড়ে উপর করতেই ভেতর থেকে ফস করে কোলে পড়ল চিঠিটা। চিঠিটার ভাঁজ খুলে চোখ বুলাতেই চোখের কোটর আশ্চর্যভাবে বড় বড় হয়ে গেল। ইজি চেয়ারে দোল খাওয়াটা বন্ধ হয়ে গেল হান্নান শেখের। ঠোঁট নাড়িয়ে চিঠির শব্দগুলো নিঃশব্দে পড়তেই বুকের রক্তস্রোত যেন টালমাটাল হচ্ছিল। কিংকর্তব্যবিমূঢ় ভঙ্গিতে চিঠির পাতায় গোটা গোটা শব্দগুলো আবার পড়তে লাগলেন, ফের পড়তে লাগলেন, বারবার পড়লেন, বহুবার পড়লেন। চিন্তায় দুশ্চিন্তায় চোখ বুজে ফেললে তিনি মনে মনে আওড়াতে লাগলেন চিঠিটা। মাহতিম আনসারি পিছু ছাড়েনি কালাম সর্দার। ও সবার চোখে বাজেভাবে ভেলকি মেরেছে। জীবিত থাকলে গুরুতর সমস্যায় পড়বেন। দ্রুত তথ্য সংবাদ ধার্য করুন। পিসিটা বহুক্ষণ যাবৎ অন করা, সেটা বন্ধ করার প্রয়োজন হয়নি। রুমের ভেতরটা নীলাভ আলোয় স্বল্পোজ্জ্বল হয়ে আছে, থাইগ্লাসটা খুলে রাখা। জানালার দুপাশে জড়ো করে রাখা পর্দাগুলো বাতাসে উঠছে, সেই সঙ্গে অনুভব করিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। কফি মেকার থেকে মোটা পেটের মগটায় ঢকঢক করে কফি ঢালছে নোমান। কফির অবস্থা দেখে মুখ কুঁচকে রেখেছে। কালো পানীয়টার মধ্যে চিলতেখানি চিনির কণা পড়েনি, না পড়েছে 1 চামচ দুধ। মাঝারি সাইজের কফি মগটায় 5 চামচ কফি পাউডার মেশানো হয়েছে, দ্রবণটা হয়েছে কুচকুচে কালো। গন্ধে এত বেশি তিক্ততা ছড়াচ্ছিল, না জানি খেতে কেমন জঘন্য হয়। তবুও নাকি জঘন্য পানীয়টা বসের জন্য তৈরি করাই লাগবে, নইলে কি অবস্থা করে দিবে কে জানে। ছোট্ট একটা আয়তাকার ট্রের উপর সদ্য বানানো কফিটা রাখলো, ট্রেটা দুহাতে ধরে উক্ত রুমটার দিকে যেতে লাগলো নোমান। রুমের দরজাটা যদিও পুরোপুরি খোলা, তবুও সে সৌজন্যতা কায়েম করে দরজায় নক করলো। নীলাভ বাতিতে আলোকিত রুমটা দেখে কেমন জানি গা ছমছম করল নোমানের। বাতাসের শো ধ্বনি অদ্ভুত ভাবে উত্থাল করছে, রুমের দিকে তাকালে মনে হয় মৃত্যুপুরীর রাজ্য। পিসিটা কেমন নির্বিকার ভাবে জ্বলে আছে, মনে হচ্ছে রুমটার সমস্ত অন্ধকার দেখে খুশিতে মত্ত। নোমান এবার খুব সাবধানী গলায় ডাক দিল, স্যার। গলাটা যেন কেঁপে উঠল নোমানের, কেন কেঁপে উঠল সে জানে না। সে যথেষ্ট সাহসী ব্যক্তি, প্রচুর দুঃসাহসিক কর্মকাণ্ড করার রেকর্ড তার আছে। এত কিছুর পরও এই একটা ব্যক্তির কাছে আসলে তার সকল সাহস কোণঠাসা হতে বাধ্য। পিসির সামনে মুখোমুখি অবস্থায় থাকা রকিং চেয়ারটা নড়েচড়ে উঠল। এক নিমিষেই সেটা পিসির দিক থেকে মুখ সরিয়ে নোমানের দিকে ঘুরে গেল। নোমান অবশ্য চমকাল না। গতরাতে এরকম দৃশ্যের অভিজ্ঞতা আরো একবার হয়েছে, তাই আজ সে উদ্যোগী ভঙ্গিমায় সচেতন। নোমান অবস্থা দেখে ব্যবস্থা নেওয়ার পূর্বে আরেক দফায় ডেকে উঠল, স্যার, আপনার কি মাথা ব্যথা করছে? প্রশ্ন করার পর কয়েক মিনিট নীরব রইল, এর পরপরই নীরবতা উচ্ছিন্ন করে ভারী গলায় বলল মাহতিম, মগটা টেবিলে রেখে বিদায় হও। লাইট জ্বালাতে যাবে না। নোমান যথা আজ্ঞাসূচকে ভেতরে ঢুকল, রকিং চেয়ারের পাশে এসে টেবিলে রাখল মগটা। ঘাড়টা ডানে ঘুরিয়ে এক পলক চেয়ারে হেলান দেওয়া ব্যক্তিটার দিকে তাকালো। সে চোখ বন্ধ করে একটা হাত ভাবুক স্টাইলে হ্যান্ডেল রেখে ঠোঁটের কাছে আঙ্গুল রেখে দিয়েছে। নোমান আবার প্রশ্ন করল, স্যার রাগ না করলে একটা কথা বলি? আপনি একটু ঘুমুন স্যার। 46 ঘন্টা ধরে আপনি কম্পিউটারের সামনে বসে আছেন। আপনার চোখ খুব লাল হয়ে গেছে। কথাটুকু শেষ করে সেখানেই দাঁড়িয়ে রইল নোমান। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে চাপা হতাশার নিঃশ্বাস ছেড়ে দিল। ঠোঁটের কাছ থেকে আঙ্গুল সরিয়ে স্বাভাবিক হলো মাহতিম। মগের হ্যান্ডেলটা আঙ্গুলে পেঁচিয়ে টেবিল থেকে তুলে নিল সেটা, নিচের ঠোঁটটার কাছে মগ এনে গভীর করে এক চুমুক দিল। তিক্তস্বাদের আভাস কোনোভাবেই মুখের উপর প্রকাশ পেল না। চোখ বন্ধ করে বহুক্ষণ পর জবাব দিল মাহতিম, 72 ঘন্টা খাটতেও সমস্যা নেই নোমান। অসুস্থ হব না। শুধু মাথাটা একটু ঝিমঝিম করবে, এর বেশি কিছু হবে না।
তোমার কাজ না থাকলে একটু পিসির সামনে বসো। আমি কফিটা ততক্ষণে শেষ করে নেই। বলতে বলতেই চেয়ার ছেড়ে উঠে গেল মাহতিম। মাথাটা আসলেই যন্ত্রণা করছে। নির্ঘুম দশা যে কতটা অসহ্যকর সেটা ফিল্ডে ফিরলেই বোঝা যায়। মাহতিমের নির্দেশ মতো রকিং চেয়ারে বসল নোমান। ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছে, নির্ঘাত কোনো গুরুত্বপূর্ণ নিউজের জন্য অপেক্ষা করছে তার বস। এত খাটাখাটনির পেছনে যেই গূঢ় রহস্য লুকিয়ে আছে, সেটা কিছুক্ষণের মধ্যে বেফাস হতে বাকি নেই। মাহতিম ধীরগতিতে হাঁটতে হাঁটতে জানালার কাছে এসে দাঁড়ালো, ট্রাউজারের লেফট পকেট থেকে ফোন বের করে কল বসালো। ধোয়া ওঠা কফিতে চুমুক দিতেই বাকানে রিসিভ হওয়ার টিউন শুনতে পেল। চুমুক শেষে মগ নামাতেই ঝাড়ি লাগিয়ে বলল, কিরে ব্যাটা, রিসিভ করতে এত টাইম লাগলো কেন? থাকিস কোথায়? তোর ভাবি আম্মার খবরটা চটপট দে। আবার যদি আমার বউ করতে দেখি, থাপড়ে দাঁত তুলে আনবো। ওপাশ থেকে গাইগুই করতে করতে শেষে রাগ দেখিয়ে বলল, নিজে খেয়াল রাখতে জানো না? আমাকে শাসাচ্ছ কেন? সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাও, আমার অবস্থা কি করে বুঝবে? কফিতে চুমুক দিতে গিয়ে ফিক করে হেসে ফেলল মাহতিম। হাসতে হাসতে আকাশের দিকে অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই। খুব আরামে কাটছে। মাহতিমের মুখটা না দেখেও কণ্ঠের ধাত শুনে চুপসে গেল মাহদি। কথাটা আসলেই এভাবে বলা ঠিক হয়নি। সে তো জানেই তার ভাই শুধু শুধু দূরে গিয়ে থাকছে না, বাধ্য না হলে কেউ দূরে থাকতে চায়? মাহদি গুমট অবস্থার ভেতর সকালের ঘটনাটা ব্যক্ত করবে কিনা চিন্তায় পড়ে গেছে। ভাবতে ভাবতে শেষে প্রচণ্ড দ্বিধা নিয়ে বলতে শুরু করলে হঠাৎ বিকট উল্লাসে, স্যার এক্ষুনি আসুন, বলে চেঁচিয়ে উঠল নোমান। গরম কফিতে কেবল চুমুক দিতে নিয়েছিল মাহতিম, ওমন ভরকে দেওয়া চিৎকার শুনে কফির আগুনতুল্য তাপটা ঠোঁটে লেগে গেল ওর। সাথে সাথে ঠোঁটটার জ্বলনির কমানোর জন্য দুপাটি দাঁত দিয়ে চেপে ধরল জায়গাটা। কলটা অজান্তেই কেটে দিল মাহতিম। কি থেকে কি হলো সেটা বুঝার আগেই কঠিন মেজাজে পিছু ঘুরে তাকালো। নোমান এই প্রথম বসের রাগ উপেক্ষা করে আশ্চর্য কণ্ঠে হড়বড় করে বলতে লাগলো, আপনার ইমেইল চলে এসেছে স্যার। জলদি এদিকে আসুন। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? একটা কমেন্ট করে বলে দেবেন। আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।